নমস্কার, এডুকেশন উইথ সুদেশনাথ আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর নাটোরের কথা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটি পাঠ করব। এই গদ্যাংশটি পাঠ করার সময় এর প্রত্যেকটি লাইন ধরে ধরে পাঠ করব আমরা, এবং এর উৎস, বিষয়বস্তু এবং প্রত্যেকটি কঠিন শব্দের মানেও আমরা বলে দেবো পড়ানোর সময়। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1871 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। তিনি ছোটদের এবং বড়দের জন্য অনেক গল্পগ্রন্থ এঁকেছিলেন। তাকে ভারতীয় শিল্পের নবজন্মদাতাও বলা হয়। রবীন্দ্রনাথের চিত্তাঙ্গদার যে সমস্ত ছবিগুলো ছিল তা তিনি নিজের হাতেই এঁকেছিলেন। তিনি অজস্র গ্রন্থ লিখেছিলেন। তা হলো কি, রাজকাহিনী, ক্ষীরের পুতুল, খাজাঞ্চির খাতা, শকুন্তলা, নালক, আলুর ফুলকি, বুড়ো আংলা, পথে বিপদে প্রভৃতি। এবার আমরা এই নাটোরের কথা, এই গদ্যাংশটির উৎস সম্পর্কে জানব। নাটোরের কথা এটি অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার এর বিষয় সংক্ষেপে একটু জানি। রবীন্দ্রনাথ ঠাকুর নাটোরের কথা রচনাংশে প্রাদেশিক সম্মেলন উপলক্ষে নাট্যযাত্রা এবং সেখানকার সম্মেলনে বাংলা ভাষার প্রচলনের বিস্তৃত বর্ণনা দিয়েছেন। স্বদেশী যুগের সময়কালে আয়োজিত সেই সম্মেলনের রিসেপশন কমিটির সভাপতি ছিলেন স্বয়ং নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ। তার আহ্বানে রবীন্দ্রনাথ এবং ঠাকুরবাড়ির অন্যান্য তরুণ সদস্যরা নাটোর গিয়েছিলেন। বহু বিশিষ্ট নেতা এবং জাতীয় কংগ্রেসের মুখ্য ব্যক্তিবর্গ, যেমন হচ্ছে কি জানকীনাথ ঘোষাল, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং লেখকের সেজ জ্যাঠামশাই অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর ও লালমোহন ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। এবার আমরা মূল গল্পে আসি। এরপর কি ঘটনা ঘটেছে তা আমরা মূল গল্প থেকেই বুঝতে পারবো। তার আগে বলি, নাটোর হচ্ছে একটি জায়গার নাম, যা বর্তমানে বাংলাদেশের একটি জায়গা, তাকে বলা হয় নাটোর। আর সকালে মনে পড়লো একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার। কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলাম, কিভাবে আমরা বাংলা ভাষার প্রচলন করলাম তার খবরই মনে পড়লো। ভূমিকম্পের বছর সেটা। প্রেসিডেন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। জগদীন্দ্রনাথ রায়ের পূর্ব নাম ছিল ব্রজনাথ। তিনি ছিলেন নাটোরের মহারাজা গোবিন্দনাথের পত্নী ব্রজসুন্দরী শৈশবে তাকে দত্তক নেন। ধনী জমিদার হয়েও রাজনীতি এবং বিদ্যাচর্চা ও খেলাধুলার অত্যন্ত আগ্রহী ছিলেন তিনি। আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতাম, অর্থাৎ জগদীন্দ্রনাথকে এনারা শুধু নাটোর বলেই সম্বোধন করতেন, মানে সেই নামেই ডাকতেন। নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে, অর্থাৎ ঠাকুর বাড়ির সবাইকে তিনি নেমন্তন্ন করলেন। আমাদের বাড়ির সঙ্গে ছিল তার বিশেষ ঘনিষ্ঠতা, আমাদের কাউকে ছাড়বেন না। দীপুদা, আমরা বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুম। রবি কাকা তো ছিলেনই, রবি কাকাও ছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন। আর দীপুদা বলতে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হচ্ছেন দীপেন্দ্রনাথ ঠাকুর, তাকে এরা দীপুদা বলেই ডাকতেন। আরও অনেক নেতারা ন্যাশনাল কংগ্রেসের চাঁইরাও গিয়েছিলেন, অর্থাৎ সেখানে আরও অনেক নেতা, আর ন্যাশনাল কংগ্রেসের চাঁই মানে হচ্ছে যারা প্রধান বা নেতা তাদেরকে বলা হয় চাঁই, তারাও গিয়েছিলেন। পিসে মশাই জানকীনাথ ঘোষাল, তাদের মধ্যে কারা কারা গেছিলেন? পিসে মশাই জানকীনাথ ঘোষাল, অর্থাৎ চতুর্থ সন্তানকে বলা হয় কি আর সেই সূত্রে চতুর্থ অর্থাৎ দেবেন্দ্রনাথের চতুর্থ কন্যার স্বামী হিসেবে তাকে পিসে মশাই বলে এনারা ডাকতেন। তার নাম কি? জানকীনাথ ঘোষাল। এবং WC ব্যানার্জি ও মেজ জ্যাঠামশাই লালমোহন ঘোষ সকলে মিলে গেছিলেন। প্রকাণ্ড বক্তা তিনি, বড় ভালো লোক ছিলেন, আর কি সুন্দর বলতে পারতেন। কিন্তু ঝোঁক ও ইংরেজিতে। সুরেন্দ্র বাড়ুজ্যে আরও অনেকে ছিলেন, সবার নাম কি মনে আছে এখন? অর্থাৎ বেশ কিছু বছর আগে গেছিলেন, তাই সবার নাম তার এই মুহূর্তে যখন লিখতে বসেছেন সবার নাম মনে পড়েনি। তৈরিতে হলুম সবাই যাবার জন্য। ভাবছি যাওয়া আসা হাঙ্গামা বড়, অর্থাৎ বেশ ঝামেলার ব্যাপার। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না দাদা, ব্যবস্থা হয়ে গেল।
এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য। রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে। চোগা চাপকান পরেই তৈরি হলুম, অর্থাৎ কাঁধ থেকে পা পর্যন্ত এরকম জামাকে বলা হয় কি চোগা চাপকান। তা পরে সবাই তৈরি হলো। তখনও বাইরে ধুতি পরে চলাফেরার অভ্যাস হয়নি। তখন কি বাইরে ধুতি পরে, অর্থাৎ বাঙালির ধুতি হচ্ছে সব থেকে সুন্দর জিনিস, ছেলেদেরকে ধুতি পরেই বেশ ভালো লাগে, কিন্তু তখনও বাইরে ধুতি পরার চল হয়নি। ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি, নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পরবো, অর্থাৎ ধুতি পাঞ্জাবি তিনি সঙ্গে নিয়েছেন, নাটোরে গিয়ে তিনি তার পোশাক পরিবর্তন করবেন। আমরা যুবকরা ছিলাম একদল, মহাফুর্তিতে ট্রেনে চড়েছি। নাটোরের ব্যবস্থা, রাস্তায় খাওয়ার দাওয়ার কি আয়োজন, কিছুই ভাবতে হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজ খবর নেওয়া, তদারক করা, কিছুই বাদ যাচ্ছে না। মহা আরামে যাচ্ছি। সারা ঘাট তো পৌঁছানো গেল, সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা। কিছু ভাববারও নেই, কিছু করবারও নেই, সোজা স্টিমারে উঠে যাওয়া, অর্থাৎ কিছু ভাবতেই হচ্ছিল না। এত সুব্যবস্থা করে রেখেছিলেন নাটোরের, সেই যে নাটোর, তিনি এত সুব্যবস্থা করে রেখেছিলেন, তাই কিছু ভাবতেই হচ্ছিল না। সঙ্গে মোটঘাট বিছানা কম্বল, সঙ্গে ছিল কি মোটঘাট বিছানা কম্বল সবই ছিল। নাটোর বললেন, কিছু ভেবো না, সব ঠিক আছে। আমি বললাম, আরে ভাববো না তো কি, ওতে যে ধুতি পাঞ্জাবি সব কিছুই আছে। হ্যাঁ, মোটঘাট অর্থাৎ বেশ জিনিসপত্রের চাই নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, তাই বলছেন যে আমরা মোটঘাট সব নিয়ে যাচ্ছি, তো কিছু ভাববো না এটা বললেই হয়, আমাদের জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাবে। নাটোর বললেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না, আমাদের লোকজন আছে, সব ব্যবস্থা করে দেবে। দেখি নাটোরের লোকজনেরা বিছানা বাক্স মোটঘাট সব তুলছে, আর আমার কথা শুনে মিটমিটে হাসছে। অর্থাৎ নাটোরের লোকজনেরা সমস্ত ব্যাগপত্র তুলছে, আর এই লেখকের কথা শুনে তারা হাসছে। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায়ে স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম। পদ্মা দেখে মহা খুশি আমরা, ফুর্তি আর ধরে না। অর্থাৎ পদ্মা নদীকে দেখে মহা খুশি হলেন, ফুর্তি মানে আনন্দ আর যেন ধরছে না। খাবার সময় হলো, ডেকের উপর টেবিল চেয়ার সাজিয়ে খাবার জায়গা করা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে, সবাই মিলে একটা লম্বা টেবিলে খেতে বসেছে। টেবিলের একদিকে হোমরা চোমরা চাইরা, আর একদিকে আমরা ছোকরারা। দীপুদা আমার পাশে। খাওয়া শুরু হলো। বয়রা খাবার নিয়ে আগে যাচ্ছে ওই পাশে। বয় মানে কি, যারা খাদ্য পরিবেশন করেন তাদেরকে বলা হয় বয়। তারা কি করছেন, যে খাবার নিয়ে আগে ওই পাশে যাচ্ছেন, যেদিকে চাঁইরা অর্থাৎ মাতব্বর বা প্রধান বা নেতারা বসেছেন তাদের দিকে যাচ্ছে, চাঁইদের দিকে। ওদের দিয়ে তবে তো আমাদের দিয়ে ঘুরে আসবে, বলছে ওদের দিয়ে তবেই তো আমাদের দিকে ঘুরে আসবে, বড়দের দিয়ে তারপর ছোটদের দেবে। মাঝখানে বসেছিলেন একটি চাই, তার কাছে এলে খাবারের ডিশ প্রায় শেষ হয়ে যায়। মাঝখানে একজন নেতা বসেছিলেন, তার কাছে গেলেই খাবারের সব ডিশ শেষ হয়ে যেত, অর্থাৎ তিনি এতই খেতেন। কাটলেট এলো তো সেই চাই ৬-৭খানা একেবারেই তুলে নিলেন। কাটলেট যদি আসে তখন ৬-৭খানা কাটলেট একেবারেই তুলে নেন। আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না, কিছু বলতেও পারি না। পুডিং এলো। দীপুদা বললেন, অবন পুডিং আসছে। দীপুদা বললেন, অবন পুডিং এসছে, খাওয়া যাবে বেশ করে। দীপুদা ছিলেন খাইয়ে, আমিও ছিলাম খাইয়ে, অর্থাৎ দুজনেই খেতে খুব ভালোবাসতেন। অবনীন্দ্রনাথ ঠাকুরকে অবল বলে ডাকতেন। বললেন যে, অবন পুডিং আসছে, পুডিংটা খাও, বেশ করে খাওয়া যাবে। কিন্তু সেই একই অবস্থা সেই চাইনির কাছে গেল এবং তা শেষও হয়ে গেল, পরবর্তীকালে দেখবো আমরা। অর্থাৎ কোনো খাবারই তাদের কাছে এসে শেষ পর্যন্ত পৌঁছালো না। পুডিং হাতে বয় টেবিলের এক পাশ থেকে ঘুরে ঘুরে যেই সেই চাইনির কাছে এসেছে, দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। ব্যাস, তিনি যেই চাই সব থেকে বেশি খাচ্ছিলেন তিনিই তুলে নিলেন। ওমা, দীপুদা আর আমি মুখ চাওয়াচাই করতে লাগলুম। দীপুদা বললেন, হলো আমাদের আর পুডিং খাওয়া। বললেন যে, যা, সব পুডিংই তিনি খেয়ে নিলেন। সত্যি বাপু, অমন জায়গানিষ্ঠিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। জায়গানিষ্ঠিক মানে হচ্ছে অসুরের মতো বা দৈত্যের মতো খাওয়া কখনোই দেখেননি কেউ। ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক, মানে এত খেতেন, তার শরীরও বেশ ছিল, বেশ শরীরটা ছিল, তার বলতেই হবে। দীপুদার শেষটায় বয়কে টিপে দিলেন, খাবারটা আগে যেন আমাদের দিকেই আনে। তারপর থেকে দেখলাম দুটো করে ডিশে খাবার আসতো, একটা বয় ওদিকে খাবার দিতে থাকতো আর একটা এদিকে।
চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি আমাদের। নাটক তো পৌঁছানো গেল। এলাহি ব্যাপার সব, কি সুন্দর সাজিয়েছে বাড়ি, বৈঠকখানা, ঝাল লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো ফুলদানি, কার্পেট, সে সবের তুলনা নেই। যেন ইন্দ্রপুরী, অর্থাৎ যেন ইন্দ্রের, ভগবান ইন্দ্রের রাজসভা এত সুন্দরভাবে সাজিয়েছে। সেখানে কি কি দিয়েছে, কি আন্তরিক আদর যত্ন, অর্থাৎ যেন কি সুন্দর আন্তরিকভাবে সমস্ত কিছুকে সবাই মিলে আয়োজন করেছেন। কি সমারোহ, কি তার সব ব্যবস্থা, একেই বলে রাজপ্রাসাদ। সব কিছু তৈরি হাতের কাছে, চাকর বাকরদের সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল। না চাইতেই সব জিনিস কাছে এনে দেয়। ধুতি চাদরও তৈরি আমাদের জন্য, পাট করা সব তৈরি। বাক্স আর খুলতেই হলো না। তখন বুঝলুম মোটঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওখানকার লোকজন কেন হেসেছিল, অর্থাৎ আগে যে লোকজন হেসেছিলেন কেন হেসেছিলেন এখন তা বুঝতে পারলেন। নাটোর বললেন, কোথায় স্নান করবেন অবনদা, পুকুরে? আমি বললাম, না দাদা, সাঁতার টাতার জানি নে, শেষটায় ডুবে মরবো। তার উপর যে ঠান্ডা জল, আমি ঘরেই চান করবো। টান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলো। আমরা ছোকরারা সব, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না, অর্থাৎ কম বয়সী ছেলেদের ছোকরা বলা হয়, বলছে যে আমরা ছোকরা, আমাদের কোনো তেমন কাজ টাজ ছিল না। রবি কাকাদের কথা আলাদা, অর্থাৎ রবি কাকারা একটু বয়স্ক মানুষ, তাদের ব্যাপারটা আলাদা। খাওয়া দাওয়া ধুমধাম, গল্প গুজব। রবি কাকা ছিলেন গান বাজনাও জমতো খুব। বলছে রবি কাকা আছে, গান বাজনা হবে না? এটা হতেই পারে না। নাটোরও ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী। তিনি ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। এই নাটক ছিলেন কি, রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন। কাজেই তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিয়ে যেতেন। খুব জমেছিল আমাদের। রাত সুখে আছি। ভোরবেলা বিছানায় শুয়ে তখনও চোখ খোলেনি, চাকর এসে হাতে গড়গড়া নল গুঁজে দিলে, অর্থাৎ ধূমপানের জন্য যে গড়গড়া ব্যবহার করা হয় তার নলটা চাকর এসে গুঁজে দিয়ে গেলেন। কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা, কে বিকেলে একটু ডাবের জল, সব কিছু নিখুঁতভাবে জেনে নিয়েছিল। কোথাও বিন্দুমাত্র ত্রুটি হওয়ার জো নেই। অর্থাৎ কে কখন কি খায় সমস্ত কিছুর আয়োজন ছিল এলাই। খাওয়া দাওয়া তো কথাই নেই। ভিতর থেকে রানীমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন। তার উপরে নাটোরের ব্যবস্থায় মাছ মাংস ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বসে গেছে বাড়িতেই। হালুইকর মানে কি, যিনি মিষ্টান্ন প্রস্তুত করেন তাকে বলে, বা ময়রা যাকে বলা হয় তাকে বলা হয় হালুইকর। তিনি বাড়িতেই বসে গেছেন, নানা রকমের মিষ্টি তৈরি করে দিচ্ছে এবেলা ওবেলা। তিনি কি করছেন, নানা রকমের মিষ্টি তৈরি বা বানিয়ে দিচ্ছেন, কি এবেলা ওবেলা করে নানা ধরনের মিষ্টি বানিয়ে দিচ্ছেন। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলাম। কোথাও কি পুরনো বাড়ি ঘর মন্দির সব দেখতে লাগলাম। কোথায় কি পুরনো ঘর বাড়ি মন্দির, সঙ্গে সঙ্গে স্কেচ করে যাচ্ছি, অর্থাৎ সঙ্গে সঙ্গে তিনি পেন্সিলে এঁকে নিচ্ছেন। অনেক স্কেচ করেছি সেবারে, এখনো সেগুলি আমার কাছে আছে। চাঁদেরও অনেক স্কেচ করেছি, এখন সেগুলি দেখতে বেশ মজা লাগে। অর্থাৎ এই নেতাদেরও অনেক ধরনের ছবি এঁকেছেন, তা দেখতে এখন বেশ ভালোই লাগে। নাটোরেরও খুব আগ্রহ, সঙ্গে করে নিয়ে গেলেন একেবারে অন্দরমহলে, রানী ভবানীর ঘরে। তিনি সঙ্গে করে নিয়ে গেলেন কোথায়, রানী ভবানীর ঘরে নিয়ে গেলেন, কারণ তারও বেশ আনন্দ হয়েছিল এই ছবি আঁকা দেখে। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের উপর নানা কাজ করা। ওর রাজত্বে যেখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটক তো খুব খুশি, প্রায় এটা ওটা স্কেচ করে দেওয়ার জন্য ফরমাশও করতে লাগলেন। তাছাড়া আরও কত রকম খেয়াল, শুধু আমি নয়, দলের যে যা খেয়াল করছে নাটক তৎক্ষণাৎ তা পূরণ করছেন। ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো। একদিন খেতে খেতে বললুম, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর? টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবাই হো হো করে হাসি। তক্ষুনি হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনেই হালুইকর বসে গেল। গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাওয়ার সময়। রাউন্ড টেবিল কনফারেন্স বসলো, গোল হয়ে সবাই বসেছি। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করবেন। প্রিসাইড কথাটির অর্থ হলো কি, সভাপতিত্ব করা। আর পিসেমশাই জানকীনাথ ঘোষ রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা, মাথায় জরির তাজ, ঢাকাই মসলিনের চাপকান পরে,
নপিসেমশাই কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন। অর্থাৎ এত সুন্দর পোশাক যে পরেছিলেন ছোট রাজা, তার সেই জামা 12টা বাজিয়ে দিলেন। আগে থেকেই ঠিক ছিল, রবি কাকা প্রস্তাব করলেন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে। অর্থাৎ আগে থেকেই ঠিক ছিল যে বাংলা ভাষাতেই সমস্ত কিছু হবে। অর্থাৎ তারা তো গেছেন বাংলা ভাষাটাকে প্রচলন করার জন্যই, বাংলা ভাষার আরো মাহাত্ম্য বাড়ানোর জন্যই তো গেছেন। তাই আমরা ছোকরারা সবাই রবি কাকার দলে। আমরা বললাম নিশ্চয়ই প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার স্থান হওয়া চাই। রবি কাকাকে বললুম, ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো এজন্য। এই নিয়ে আমাদের বাঁধল চাঁইদের সঙ্গে। অর্থাৎ চাঁইরা ইংরেজিতে বলতে চাইছে না, আর এরা বাংলাতে। তারা আর ঘাড় পাতেন না, ছোকরার দলের কথায় আমলই দেন না, অর্থাৎ পাত্তাই দেন না। তারা বললেন যেমন কংগ্রেসে হয় তেমনই এখানেও হবে, সবকিছু ইংরেজিতে। অনেক তক্কাতক্কির পরে দুটো দল হয়ে গেল, একদল বলবে বাংলাতে, একদল বলবে ইংরেজিতে। সবাই মিলে গেলুম প্যান্ডেলে, বসেছি, সব কনফারেন্স আরম্ভ হবে। রবি কাকার গান ছিল, গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো। সোনার বাংলা গানটা বোধ হয় সেই সময়ে গাওয়া হয়েছিল। রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নিন। অর্থাৎ তার মনে হয়েছে যে এই সোনার বাংলা গানটি তখন থেকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হতো, কিন্তু এখন তার ঠিক মনে নেই বললেই চলে। তখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে। ইংরেজিতে যেই না মুখ খোলা, আমরা ছোকরারা যারা ছিল বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, বাংলা বাংলা। মুখ আর খুলতেই দেই না কাউকে। ইংরেজিতে কথা আরম্ভ করলেই আমরা চেঁচিয়ে থাকি, বাংলা বাংলা। মহা মুশকিল, কেউ আর কিছু বলতে পারেন না। তবুও এই চেঁচামেচির মধ্যে দুই একজন দুই একটা কথা বলতে চেষ্টা করেছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুস্তর, তার তার মতো ইংরেজিতে কেউ বলতে পারত না। তিনি ছিলেন পার্লামেন্টের বক্তা, অর্থাৎ লালমোহন ঘোষ ছিলেন ইংরেজিতে বেশ দক্ষ আর কি। তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। কি সুন্দর তিনি বলেছিলেন! যেমন পারতেন ইংরেজিতে বলতে, তেমনই চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন। আমাদের উল্লাস দেখে কে? আমাদের তো জয় জয়কার। কনফারেন্স বাংলা ভাষায় চালিত হলো। সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। যাক, আমাদের তো জিদ হলো। এবারে প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক। বাইরে গিয়েই চা খাওয়ার কথা। তবে ওখানেও চায়ের ব্যবস্থা কিছু ছিল। নাটোর বললেন, কিন্তু গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবনদা। আমি বললুম, সে তো হবেই, এটা হলো উপরি পাওনা। এখানে একটু চা খেয়ে নিত আগে। এখনকার মতো তখন আমাদের খাও খাও বলতে হতো না। অর্থাৎ এখনকার বাচ্চাদের যেমন খাও খাও বলতে হয়, তখন আগে বাচ্চাদের খাও খাও করে বলতে হতো না। হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেন। অর্থাৎ হাতের কাছে যখনই খাবার আসতো সমস্তটাই খেয়ে ফেলতেন। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।